আচ্ছা, তো চলো শুরু করি তাহলে। আমরা লাস্ট ক্লাসে সম্ভবত এখানে ছিলাম। লং ডিভিশন দেখানোর পরে সেখান থেকে আমরা কিভাবে সিনথেটিক ডিভিশন করি, এবং তারপরে দুটা মানে একটা তো এক্সপ্লেইন করা ছিল, তারপরে আরেকটা এক্সাম্পল এটাও বোধহয় দিয়েছিলাম। এটাও দেওয়া হয়েছিল। তারপরে যেহেতু আহ, তোমরা বলতেছো অনেকেই আরেকবার এক্সপ্লেইন করলে ভালো হয়, ঠিক আছে। আমাদের সিনথেটিক ডিভিশন এর আইডিয়াটা ছিল যে যেটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড, অর্থাৎ যেটাকে আমরা ভাজ্য বলি বাংলায়, ঠিক আছে, যেটাকে যেটাকে ভাগ করি, ঠিক আছে। তো সেইটাকে আমরা প্রথমে বুঝছিলাম যে সেটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখবে। স্ট্যান্ডার্ড ফর্ম পলিনোমিয়ালের যে স্ট্যান্ডার্ড ফর্ম, অর্থাৎ প্রথমে সবচেয়ে বড় পাওয়ার যেটা আছে সেটা, তারপরে তার পরেরটা, এভাবে। তো এবং যদি কোনো টার্ম যদি না থাকে তাহলে সেটাকে শূন্য দিয়ে গুণ করে ওই স্টাইলে লিখতে হবে। অর্থাৎ এটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ফর্মে লিখি তাহলে সেকেন্ড, ওকে। সো এই পলিনোমিয়াল এই ভাজ্যটাকে স্ট্যান্ডার্ড ফর্মে লিখলে হবে 2x³ প্লাস তারপরে 7x²। এর পরের টার্মটা আসার কথা হচ্ছে x এর, তাই না? সো x যেহেতু এখানে নাই, তাহলে আমরা লিখতে পারি +0 * x, কোএফিসিয়েন্টটাকে 0 করে দিলাম, আর তারপরে -5। তাহলে এইটা হচ্ছে আমার এই পলিনোমিয়ালটার স্ট্যান্ডার্ড ফর্ম। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে লেখা হয়ে গেলে এরপর হচ্ছে যেটা ভাজক, ঠিক আছে, ডিভিজর। এই ভাজকটাকে আবার স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এক্স মাইনাস সি, এই স্টাইলে লেখা। তো আমাদের এখানে আছে x+3, তাহলে +3টাকে আমরা এইভাবে লিখতে পারি x-3। তাহলেই আমাদের ওই যে স্ট্যান্ডার্ড ফর্ম যেটা x-a বা x-c হোয়াটএভার, এটার সাথে মিলে গেল। তাহলে x-3, তার মানে আমার -3টাই হচ্ছে আমার a বা হচ্ছে c হোয়াটএভার। তো এরপরে আমাদের কাজ ছিল যে এই -3টা, অর্থাৎ x-a, এই যে a যেটা, বা এখানে হচ্ছে আমার -3, সেটাকে আমরা হচ্ছে এরকম একটা দাগ দিয়ে এই পাশে লিখবো। এই যে এখানে লিখছি দেখো, -3। দেন হচ্ছে এই বরাবর ওই একই লাইনে ডান দিকে ওই কোএফিসিয়েন্ট গুলো, ডিভিডেন্ড যেটা আছে আমাদের। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি? স্যার কাটা কাটা আছে কথা। হ্যাঁ, আমার ইন্টারনেটে একটু সমস্যা করতেছে, 1 সেকেন্ড। হ্যালো, 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 তোমরা কি জি আমার স্যার, কথা শোনা যায়। এখন শুনতে পাচ্ছ? এখন কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ? স্যার পুরোপুরি না। এখনো কি স্যার কেটে এখনো কেটে কেটে যাচ্ছে? কেটে যাচ্ছে স্যার। এখনো কেটে যাওয়ার তো কথা না, আমি তো এখন ওয়াইফাই বাদ দিয়ে ডেটা দিয়ে নিচ্ছিলাম। স্যার আজকে তো এমনিও স্যার 10টা থেকে 1টা পর্যন্ত স্যার ডেটা অফ রাখার কথা ছিল স্যার, ওই কারণে মেবি প্রবলেম হচ্ছে স্যার। না, ডেটা তো অন আছে, অফ নাই তো। আমি তো এখন এই যে তোমার এখন কিন্তু কথা বলছি আমি ডেটা কানেকশন দিয়ে। স্যার এখন এখন কি ঠিক আছে? নাকি কেটে কেটেই যাচ্ছে? হ্যালো, হ্যালো, এখন তো শোনা যাচ্ছে। মনির হোসেন, তোমার কথা আমি শুনতে পাচ্ছি না। বাকিদের কি অবস্থা?
এখন ক্লিয়ার শোনা যায়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমি আবার শুরু করি। তোমরা দেখো, আর তো পরবর্তীতে আমি রেকর্ডিংটা দিয়ে দিব, ঠিক আছে? তো ওখান থেকে তো পাবাই, এখন যতটুকু সম্ভব হয় চেষ্টা করো। আচ্ছা, সো তারপরে আমরা যেটা বলছিলাম যে যেটা হচ্ছে আমাদের ডিভিডেন্ড যেটা আছে, ভাজ্য, যেটা ভাজ্যটাকে যে স্ট্যান্ডার্ড ফর্মে লেখার পরে যা আসলো সেই স্ট্যান্ডার্ড ফর্মের কোএফিসিয়েন্ট গুলো জাস্ট আমরা ওই একই সিরিয়ালে লিখে যাব। এখানে 2 আছে, 2 কে লিখলাম, তারপরে আছে 7 লিখলাম, এরপরে আছে 0 লিখলাম, তারপর আছে হচ্ছে -5 অবশ্যই লেখার সময় চিহ্নগুলো খেয়াল রাখবা, অর্থাৎ প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস সহই লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এই লাইনে সব লিখার পরে এরপরে আমাদের নেক্সট স্টেপ ছিল যে এই প্রথম যেইটা আছে 2, যেটা প্রথম যে কোএফিসিয়েন্টটা, সেটা অটোমেটিক্যালি নিচে নামবে, অর্থাৎ অ্যাজ ইট ইজ যা আছে তাই নামবে। নামানোর পর এরপর আমরা হচ্ছে এই 2 কে এই -3 দিয়ে গুণ করব, ঠিক আছে? 2 কে -3 দিয়ে গুণ করলে হয় হচ্ছে -6, সেটাকে লিখবো এই ডান দিকে, এক ঘর ডানে গিয়ে এই যে 7, যেটা 7 এর নিচে, ঠিক আছে? 7 এর নিচে -6 হয়, -6 লিখলাম, এই দুইটার গুণফল। দেন হচ্ছে যখনই লেখা হয়ে গেল গুণ করে একবার, তারপরেই হচ্ছে এই 7 আর -6 এই দুটাকে কি করতে হবে, যোগ করতে হবে। যোগ করলে তাহলে এখানে 7 আর -6 যোগ করলে হয় হচ্ছে +1, ঠিক আছে? তাহলে সেটাকে নিচে আবার লিখে দিলাম। এরপরে আবার এই যে নিচে যখনই একটা নাম্বার পেয়ে গেলাম +1, সেটাকে আবার -3 দিয়ে গুণ। -3 দিয়ে গুণ করলে কত হয়, -3 × 1 -3, তাহলে -3 সেটা আবার লিখতে হবে, আবার এক ঘর ডানে গিয়ে এই যে 0 নিচে বরাবর লিখতে হবে -3। তো লেখার পর এরপরে আবার যোগ করব 0 আর -3, যোগ করলে হয় হচ্ছে -3, তারপরে আবার নিচে একটা নাম্বার পেয়েছি -3, আবার এই -3 দিয়ে -3 কে গুণ, তাহলে আবার গুণ করলে হয় হচ্ছে -3 × -3 হচ্ছে +9, সেটাকে আবার এক ঘর ডানে গিয়ে লিখবো, এক ঘর ডানে, অর্থাৎ -5 এর নিচে, -5 এর নিচে লিখতে হবে। লিখলে তাহলে এখানে যে লিখলাম 9, তারপরে লেখার পরে যেহেতু দুইটা নাম্বার হয়ে গেছে, এখন আবার যোগ করব, যোগ করলেই কত চলে আসতেছে, 4। তো এরপরে আবার গুণ করব নাকি? এরপরে আর গুণ করার দরকার নাই, কারণ এরপরে গুণ করলে আমার হবে কত, -12, বাট -12 এখানে তো আর নাই, এখানে তো শেষ, ঠিক আছে? সো এরপরে আর যাওয়ার কোনো প্রয়োজন নাই। আর অ্যাকচুয়ালি আমরা এখান থেকেও বুঝতে পারি যে আমাদের মানে এটা হচ্ছে কত, এটা একটা থার্ড ডিগ্রি পলিনোমিয়াল। থার্ড ডিগ্রি পলিনোমিয়ালকে আমরা একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করলে আমাদের ভাগশেষটা হবে হচ্ছে একটা পিওর নাম্বার বা একটা স্কেলার, আর যেটা ভাগফল সেটা হবে কি, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। তোমাদের এটা বলছিলাম আমি অলরেডি, যে আমাদের যেহেতু ভাজকটা হচ্ছে ডিগ্রি 1 আর ভাজ্যর ডিগ্রি হচ্ছে 3, তাহলে আমাদের ভাগফল যেটা সেটা ডিগ্রি হবে 2 অবশ্যই, ঠিক আছে? কারণ যখন আমরা গুণ করব তখন তো আবার ওই ধরো কোনো এক্স স্কোয়ার টার্মের সাথে আমি যদি এক্স টার্ম গুণ করি, তখন তো আবার এক্স কিউব হয়ে যাবে, মিলতে হবে তো, ম্যাচ করতে হবে তো। সো এই কারণেই দেখো এখানে যে 3টা কোএফিসিয়েন্ট আসছে, 3টা কোএফিসিয়েন্ট মানে কি, এটা হচ্ছে আমাদের একটা, এখান থেকে আমরা কি পাবো আসলে, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল পাবো। এই তাহলে যে এখান থেকে আমরা যদি ভাগফলটাকে লিখি, তাহলে এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ফর্মে যেই কোয়াড্রেটিক পলিনোমিয়াল, সেটার কোএফিসিয়েন্ট গুলো হচ্ছে এইগুলো। তার মানে আমাদের রেজাল্টটা হচ্ছে 2x² + 1 × x -3। দেখো এই যে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের ভাগফল। আর ভাগশেষ কত, ভাগশেষ হচ্ছে এই 4, জাস্ট একটা নাম্বার, যেহেতু আমাদের ভাজকটা হচ্ছে ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল। ভাজকের চেয়ে ভাগশেষের কি হয়, আমাদের নাম্বারের ক্ষেত্রেও আমরা দেখছি যে ভাজক যত, ধরো আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ যেটা সেটা 0 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে? কিন্তু ভাগশেষ কখনো 10 এর সমান হবে না, বা তার চেয়ে বড়ও হবে না। সো ওই সিমিলার আইডিয়াটা এখানেও, যে ভাজক যেটা, ভাজকের চেয়ে ভাগশেষ সেটা অবশ্যই ভাজকের ডিগ্রি যত পলিনোমিয়াল তার চেয়ে ছোট হবে। ভাজক যেহেতু আমার ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে ভাগশেষটা অবশ্যই 0 ডিগ্রি পলিনোমিয়াল হবে, অর্থাৎ কনস্ট্যান্ট কোনো নাম্বার হবে। তো এই ছিল মোটামুটি আইডিয়া। তাহলে এইখানে ওই কথা দুটোই লেখা আছে, যে আমাদের এই খেয়াল রাখতে হবে যে এই ধরনের সিন্থেটিক ডিভিশন করার সময় সবসময় পলিনোমিয়ালটাকে এই স্ট্যান্ডার্ড ফর্ম যেটা, সেইটাতে স্ট্যান্ডার্ড ফর্মটাতে
ট্রান্সফার করতে হবে এবং কোনো মিসিং টার্ম থাকলে সেই ক্ষেত্রে 0 দিয়ে গুণ করে নিতে হবে। আর হচ্ছে ডিভিজর যেটা আছে সেটাকে অবশ্যই x মাইনাস সি, x মাইনাস সামথিং এই আকারে লিখতে হবে এবং x এর কোএফিসিয়েন্ট 1 হইতে হবে। ঠিক আছে, x এর অন্য কোনো কোএফিসিয়েন্ট থাকা যাবে না, মাইনাস x হলেও হবে না বা হচ্ছে 2x এগুলো থাকলেও হবে না। ঠিক আছে, x এর কোএফিসিয়েন্ট সবসময় +1 হইতে হবে। এই পর্যন্ত আমরা এইটুকুই শিখলাম। এখন তাহলে ওই যে আমরা গত ক্লাসেই তোমরা বলছিলা যে স্যার সবসময় তো তাহলে মানে ভাজক যে সবসময় এরকম x এর কোএফিসিয়েন্ট 1 হবে এরকম তো কোনো কথা নাই, তাই না? অর্থাৎ x প্লাস 3 দিয়ে ভাগ না করে আমি যদি সাপোজ 2x প্লাস 3 দিয়ে ভাগ করতে চাই তখন তাহলে কিভাবে করব? স্বাভাবিকভাবেই এই কোশ্চেন তো আসবেই। সবসময় যে x এর কোএফিসিয়েন্ট ভাজকের বেলায় 1 হবে এটা তো কোনো গ্যারান্টেড না, ঠিক আছে? অন্য কিছু দিয়েও ভাগ করা লাগতে পারে। তখন তাহলে কিভাবে করব সেই জিনিসটাই হচ্ছে পরবর্তী স্লাইডে দেওয়া আছে। আচ্ছা দেখো, এখানে হচ্ছে সিনথেটিক ডিভিশন বাই ডিভিজর অফ দ্য ফর্ম লেখাই আছে। দেখো, ডিভিজর অফ দ্য ফর্ম ax মাইনাস b, অর্থাৎ x এর কোএফিসিয়েন্ট এখানে কিন্তু 1 না, ঠিক আছে? x এর কোএফিসিয়েন্ট এখানে হচ্ছে a এটা একটা পজিটিভ নাম্বার হতে পারে, নেগেটিভ নাম্বার হতে পারে, হোয়াটএভার, ঠিক আছে? তো অর্থাৎ x এর একটা কোএফিসিয়েন্ট আছে এখানে। তো এখন এই ধরনের ক্ষেত্রে আমরা কিভাবে ভাগ করব? তো সেই টা দেখার আগে আমরা মানে একটা এক্সাম্পল দিয়ে দেখি, এক্সাম্পল থেকেই আমাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো, প্রথমে একটা পলিনোমিয়াল, এটা একটা কিউবিক পলিনোমিয়াল, থার্ড ডিগ্রি পলিনোমিয়াল 4x কিউব মাইনাস 3x স্কয়ার প্লাস x প্লাস 7। তো এই পলিনোমিয়ালটাকে আমরা ভাগ করতে চাচ্ছি টুয়াইস x মাইনাস 2 এই ভাজকটা দিয়ে। তো এখানে তাহলে আমার x এর কোএফিসিয়েন্ট কিন্তু 1 নাই, কত আছে? 2 আছে। তাহলে এই ভাজকটা দিয়ে কিভাবে ভাগ করা যায় সিনথেটিক ডিভিশন অনুযায়ী সেটা আমরা একটু টেস্ট করতে চাচ্ছি। তো প্রথমে আমরা হচ্ছে লং ডিভিশন, তোমরা নিজেরা লং ডিভিশন অলরেডি জানো। সো লং ডিভিশন দিয়ে তোমরা আগে কোশেন্ট এবং রিমাইন্ডারটা আগে আমরা বের করে নেই। তোমরা এটা নিজেরা করবা, এখানে লেখা আছে ডু ইট ইয়োরসেলফ। নিজেরা যদি লং ডিভিশন ইউজ করো তাহলে দেখবা লং ডিভিশন মনে আছে তো, অর্থাৎ ওই যে এইভাবে যে 2x মাইনাস 2 তারপরে ভাগ করবো কাকে? 4x কিউব, ওই যেটাকে ভাগ করবো সেটাকে এখানে লিখে তারপরে যে উপরে ভাগফলগুলো লিখবো, এখানে যে ভাগ করে করে এইভাবে যাইতে থাকবো, ঠিক আছে? তো এটা ছিল আমাদের ওই যে লং ডিভিশন প্রসেস। তো লং ডিভিশন প্রসেস অনুযায়ী এখানে ভাগ করলে তোমরা লং ডিভিশনের বেলায় তো আর এই ধরনের কোনো লিমিটেশন ছিল না যে x এর কোএফিসিয়েন্ট 1 না হইলে লং ডিভিশন করা যাবে না, তাই না? এই জন্য আমি জাস্ট লং ডিভিশন ইউজ করে আগে তোমাদের বের করে রাখতে বলতেছি। ওইটা যেহেতু সবার ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল ওই মেথডটা, সো ওই মেথডটা তো এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো। পারলে তখন দেখবো যে ভাগফল আসছে হচ্ছে 2x স্কয়ার প্লাস হাফ x প্লাস 1, এটা আসবে ভাগফল, আর ভাগশেষ আসবে হচ্ছে 9, ঠিক আছে? তো এটা আমরা লং ডিভিশন দিয়ে বের করে রাখলাম। এখন আমরা সিনথেটিক ডিভিশন ইউজ করা ট্রাই করব। তো সিনথেটিক ডিভিশন আমরা 2x মাইনাস 2 এটার জন্য আমরা সিনথেটিক ডিভিশন জানি না, ঠিক আছে? এটার মেথড আমরা শিখি নাই যে x এর কোএফিসিয়েন্ট 1 না হলে কি হয়, কিভাবে করতে হয় সেটা আমরা জানি না। কিন্তু আমরা যদি এই 2টা না থাকতো এখানে, ফর এক্সাম্পল 2টা যদি না থাকতো তাহলে কিভাবে করা যাইতো সেটা তো আমরা জানি, ঠিক আছে? অলরেডি আমরা সেটা শিখে আসছি সিনথেটিক ডিভিশনের প্রসেস। তাহলে এখানে আমরা এই 2x মাইনাস 2 থেকে যদি 2 কমন নিই তাহলে কত হয়? 2 কমন নিলে x মাইনাস 1 হয়, ঠিক আছে? এখন আমরা এই 2টাকে মনে মনে মানে জাস্ট যেহেতু আমরা 2 থাকলে ভাগ করতে পারতেছি না সিনথেটিক ডিভিশন, ওটা বাদ দিয়ে করে দেখি কি আসে। জাস্ট অর্থাৎ 2টা বাদ দিয়ে শুধু x মাইনাস 1, 2টা কমন নিলাম, কমন নেওয়ার পরে x মাইনাস 1 আসলো। এই x মাইনাস 1 দিয়ে তো আমরা সিনথেটিক ডিভিশন করতে পারবো, অলরেডি আমরা সেটা শিখছি। তো সেটা করে দেখি কি আসে, আমাদের এই অরিজিনাল রেজাল্টের সাথে মিলে কিনা। অবশ্যই মেলার কথা না, ঠিক আছে? কারণ আমাদের ভাগ করার কথা 2x মাইনাস 2 দিয়ে, বাট আমরা ভাগ করতেছি x মাইনাস 1 দিয়ে, সিনথেটিক ডিভিশন করতেছি। সো অবশ্যই মিলবে না, বাট কাছাকাছি কিছু হয় কিনা, ঠিক আছে? বা কতটুকু পার্থক্য আসে সেই জিনিসটা অ্যানালাইসিস করলেই আমরা বুঝতে পারবো। তো তাহলে x মাইনাস 1 যেহেতু, এটার জন্য আমাদের তাহলে এখানে কি লিখতে হবে? এই যে মাইনাস 1, তার মানে 1টা লিখতে হবে শুধু, ঠিক আছে? এখানে 1 লিখলাম। আর আমাদের যেই ডিভিডেন্ড যেটা ভাজ্য সেটার কোএফিসিয়েন্ট গুলো লিখলাম 4 মাইনাস 3 তারপরে প্লাস 1 তারপরে প্লাস 7, ঠিক আছে?
এরপর আমাদের ওই যে আগের মতো 4টা সরাসরি নিচে নামবে, তারপরে হচ্ছে 4 × 1 সেটা গুণ করলে হয় হচ্ছে 4 × 4, তারপরে 4 আর -3 এই দুটো যোগ করলে হবে হচ্ছে +1, তারপরে +1 আবার 1 দিয়ে গুণ করলে সেটা হয় হচ্ছে 1 × 1 = 1, তারপরে 1 আর 1 এই দুটো যোগ করলে হচ্ছে 2, তাহলে এই 2 আর 1 আবার গুণ করলে 2 × 1 = 2, তারপরে 7 আর 2 যোগ করলে 9, ঠিক আছে? তাহলে আমাদের দেখো এই ক্ষেত্রে তাহলে আমাদের রেজাল্টটা কি আসলো, ভাগশেষ কত আসছে? ভাগশেষ আসছে হচ্ছে 9, লাস্ট নাম্বার যেটা। আর আমাদের ভাগফল কি আসছে? ভাগফল আসছে হচ্ছে 412, তার মানে হচ্ছে 4x² প্লাস 1 × x প্লাস 2, ঠিক আছে? এটা আসলো আমাদের ভাগফল, আমরা x - 1 দিয়ে যখন সিনথেটিক ডিভিশন করলাম। তো এখন আমাদের অরিজিনাল রেজাল্ট যেটা অ্যাকচুয়াল রেজাল্ট সেটার দিকে একটু তাকাই। এখানে দেখো যে আমাদের রিমাইন্ডার কত ছিল, কত পাওয়ার কথা ছিল? 9 পাওয়ার কথা ছিল। আমরা কিন্তু রিমাইন্ডার কিন্তু 9ই পাইছি। দেখো এই যে 9 আর এই যে 9 দুটো কিন্তু সেম, এই যে তীর চিহ্ন দিয়ে দেখানো আছে। তাহলে আমরা দেখতেছি যে আমরা রিমাইন্ডার সরাসরি 2x - 2 দিয়ে লং ডিভিশন করেও 9 পাইছিলাম। আবার এখন 2x - 2 থেকে 2 কমন নিয়ে শুধু x - 1 দিয়ে যে সিনথেটিক ডিভিশন করছি সেখানেও আমাদের ওই সেম রিমাইন্ডারই আসতেছে, 9ই আসতেছে, ঠিক আছে? সো আমাদের রিমাইন্ডার নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এবার তাহলে ভাগফলের দিকে তাকায় দেখি। ভাগফল আমাদের পাওয়ার কথা ছিল অরিজিনাল অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা হচ্ছে 2x² + ½ x + 1, এই যে এখানে। বাট আমরা পাইছি কত? এখানে পাইছি হচ্ছে 4x² + 1x + 2। তাহলে এই দুইটার দিকে যদি একটু ভালো করে তাকাও তাহলে আসলে কি বোঝা যাচ্ছে দেখো তো, মানে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট আসলে কি? এনিওয়ান? দ্বিগুণ। হ্যাঁ, প্রত্যেকটা কোএফিসিয়েন্ট আসলে ডাবল হয়ে গেছে। আমার পাওয়ার কথা ছিল 2x², আমি পাইছি 4x²। তারপরে এখানে পাওয়ার কথা ছিল ½ × x, এখানে আমি হাফ এর জায়গায় পাইছি 1, আবার ডাবল। তারপরে এখানে পাওয়ার কথা ছিল +1 ফাইনালি, সেখানে আমি পাইছি +2। তাহলে আমাদের এইটা হচ্ছে অরিজিনাল রেজাল্ট, অ্যাকচুয়াল রেজাল্ট, এই যেটা অর্ধেক। বাট আমরা তার ডাবল পাইছি। কারণ ডাবল পাওয়ারই কথা, কারণ আমরা তো অ্যাকচুয়াল 2x - 2 দিয়ে সিনথেটিক ডিভিশন করি নাই, আমরা সিনথেটিক ডিভিশন করছি x - 1 দিয়ে, ঠিক আছে? 2টাকে আমরা বাদ দিয়ে দিছিলাম। তাহলেই দেখো আমরা 2টাকে যেহেতু বাদ দিয়ে দিছিলাম এখন আবার সেইটা ডাবল করে পাচ্ছি। তাহলে ওই 2 দিয়ে আমরা যদি ভাগ করে দেই এই পুরো কোশ্চেনটাকে 2 দিয়ে ভাগ করে দিলেই তো আমাদের অরিজিনাল রেজাল্টটা তাহলে চলে আসতেছে। 2 দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে হচ্ছে 2x² + ½ x + 1, ঠিক আছে? দ্যাট মিন্স আমাদের x এর কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বাদ দিয়ে দিছিলাম কমন নিয়ে, সেই কোএফিসিয়েন্টটা দিয়ে ফাইনালি ভাগফলটাকে আবার ভাগ করলেই আমাদের অরিজিনাল রেজাল্টটা চলে আসতেছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের যদি এই ax - b এই টাইপের কোনো ভাজক দিয়ে ভাগ করতে হয় তখন আমরা যেটা করব যে এই x এর যেটা কোএফিসিয়েন্ট আছে সেটাকে কমন নিয়ে নিব বাইরে, কমন নিয়ে তাহলে হবে x - এখানে b / a। ইন জেনারেলি যদি আমি দেখাই, এখানে আমরা 2 কমন নিছিলাম, তার ফলে হয়ে গেছিল x - 1। যদি ধরো তোমার 2x - 5 থাকতো, ধরো 2x - 5 দিয়ে ভাগ করতে চাইতাম, তাহলে 2 কমন নি, তখনও আমরা 2ই কমন নিব। 2 কমন নিলে আসে x - 5/2, অসুবিধা নাই, ঠিক আছে? আমার x এর কোএফিসিয়েন্ট 1 বানাইতে হবে, এটা হচ্ছে কথা। পরে যা আসে আসুক, ফ্র্যাকশন আসুক, পূর্ণ সংখ্যা আসুক, ওটা কোনো সমস্যা না। এরপর আমরা যেটা করব যে এই এটাকে বাদ দিয়ে, অর্থাৎ যেটা আমরা কমন নিছি সেটাকে বাদ দিয়ে এই বাকি জিনিসটা সেটা দিয়ে সিনথেটিক ডিভিশন করব, এবং এটা দিয়ে সিনথেটিক ডিভিশন করা আমরা অলরেডি শিখে আসছি। সো ওটা করতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, যেহেতু x এর কোএফিসিয়েন্ট আমাদের 1 আছে। সো ওইটা দিয়ে সিনথেটিক ডিভিশন করলে আমরা যে রিমাইন্ডার পাবো, রিমাইন্ডারটা সেম এক্সাক্ট অ্যানসারটাই পাবো, অর্থাৎ রিমাইন্ডারটা আমাদের আর চেঞ্জ করতে হবে না। লাস্ট যে নাম্বারটা সেটা অটোমেটিক্যালি আমাদের অরিজিনাল রিমাইন্ডারই আসবে। বাট কোশ্চেন যেটা, অর্থাৎ আমাদের যেটা ভাগফল, সেটা হচ্ছে আমাদের
সেটাকে আবার ওই ফাইনালি এ দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এক্সাক্ট রেজাল্টটা পাওয়ার জন্য যেই এটাকে আমরা ওই যে আগে বাদ দিয়েছিলাম সেই এ দিয়ে আবার ভাগ করে নিতে হবে কোশ্চেনটাকে, তাহলেই আমরা অরিজিনাল অ্যান্সারটা পেয়ে যাব। এখন এই জিনিসটাই হচ্ছে পরের স্লাইডে এই কথাগুলোই লেখা আছে, দেখো এই স্টেপগুলোই সামারাইজ করা আছে। এই যে টু ফাইন্ড দ্য কোশ্চেন্ট এন্ড রিমাইন্ডার বাই সিন্থেটিক ডিভিশন when p of x is divided by ax minus b, ঠিক আছে? এই ফর্মের কোন ভাজক দিয়ে যদি ভাগ করা হয় তখন আমরা এইভাবে করব। প্রথম কাজ আগের মতোই, পলিনোমিয়ালটাকে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে এবং কোনো টার্ম না থাকলে সেটার বদলে 0 বসাতে হবে। আর তারপরে হচ্ছে ডিভিজর যেটা, সেটাকে আমরা ওই যে এটা কমন নিয়ে x মাইনাস বি বাই এ এই ফর্মে লিখবো। লিখার পরে আমরা এই এটাকে বাদ দিয়ে x মাইনাস বি বাই এ দিয়ে সিনথেটিক ডিভিশন করব। করলে হয় আমরা যেই কোশেন্ট ভাগফল যেটা সেটাকে পাইলাম, সেটাকে নাম দিলাম q1x আর রিমাইন্ডার নাম দিলাম r ধরো। তাহলে এই rটা সেমই থাকবে, রিকোয়ার্ড রিমাইন্ডার ইজ দ্য সেম, অর্থাৎ r যা পাইছো সেটাই আমাদের অরিজিনাল ভাগশেষ। আর q1x কোশেন্ট যেটা পাইছো সেটাকে এই যে a দিয়ে ভাগ করতে হবে, a দিয়ে ভাগ করতে হবে কোশেন্টটাকে। তাহলে a দিয়ে ভাগ করলেই আমাদের অরিজিনাল ভাগফলটা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে যে কেন, তাই না? আমরা যদি ধরো ইঞ্জিনিয়ার হতাম তাহলে আমাদের আর কেন প্রশ্ন করার দরকার নাই, ঠিক আছে? কারণ ইঞ্জিনিয়ারদের কাজ হচ্ছে যেটা কাজ করে এরকম একটা যন্ত্র বানাইলেই হবে। আমাদের এই মেথডটা অলরেডি কাজ করতেছে, এটাকে যদি যন্ত্র হিসেবে চিন্তা করি তাহলে এটা ওয়ার্কিং, সো ফাইন, আর দরকার নাই, ঠিক আছে? এখন বা এটাকে যদি ইমপ্রুভ করতে হয় তখন সেটা নিয়ে চিন্তা করতে পারি, বাট এখন কথা হচ্ছে আমরা তো ম্যাথমেটিশিয়ান বা সায়েন্টিস্ট, তো আমাদের কাজ হচ্ছে কেন এই প্রশ্ন করতে হবে যে কেন এটা কাজ করতেছে বা কেন এই যে এ দিয়ে ভাগ করা লাগবে, ঠিক আছে? এটা তো এই একটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখলাম, একটা এক্সাম্পলের ক্ষেত্রে দেখেই কি আমি এই কথা বলতে পারি কিনা যে তাহলে দুনিয়ার যত এক্সাম্পল আছে, যত এরকম ভাগ আছে, সবার ক্ষেত্রে এই কথা সত্য, তাই না? ম্যাথমেটিশিয়ানরা এটা আস করবে যে এটা তাহলে জেনারেলাইজড ভাবে এটা সত্য কিনা। একটা এক্সাম্পল দেখেই আমি কিন্তু ম্যাথমেটিশিয়ান যারা তারা কিন্তু কনভিন্স হবে না যে এটা সবার ক্ষেত্রেই সত্য। সো এই কারণেই আমাদের এটা জেনারেলাইজড বা ইন জেনারেল সবার জন্য প্রুফ করতে হবে, ঠিক আছে? সেই জিনিসটাই এখানে দেয়া আছে যে এটা তোমাদের করতে বলছি, আমি অলরেডি হিন্টস দিয়ে দিচ্ছি। ধরে নাও যে আচ্ছা আমাদের এখানে কাহিনীটা কি, যে আমাদের কাহিনীটা হচ্ছে p of x একটা পলিনোমিয়াল আছে, সেটাকে আমাদের ভাগ করতে হবে ax মাইনাস b এরকম একটা জিনিস দিয়ে, ঠিক আছে? তো এরকম একটা ভাজক দিয়ে এটাকে ভাগ করতে হবে এবং আমরা দেখাইতে চাচ্ছি যে এইটা দিয়ে ভাগ করে এটাকে যেই ভাগফল বা ভাগশেষ আসে, আমরা সেই ভাগফল বা ভাগশেষটা অন্যভাবে পেতে পারি কিভাবে, যে আমরা এইটা দিয়ে ভাগ না করে x মাইনাস বি বাই এ দিয়ে ভাগ করব। এই এটা কমন নিয়ে নিলে x মাইনাস বি বাই এ হয়। আমরা তো সিনথেটিক ডিভিশন একটু আগে তাই করলাম, তাই না? যে এটা কমন নিয়ে এটাকে তারপরে বাদ দিয়ে x মাইনাস বি বাই এ এইটা দিয়ে সিনথেটিক ডিভিশন করলাম, করে যেই ভাগশেষ পাবো আমরা দেখাইতে চাচ্ছি যে সেই ভাগশেষ আর এটা দিয়ে ভাগ করলে যে ভাগশেষ আসবে সেই ভাগশেষ দুইটা সেম, এই দুটাতে কোনো চেঞ্জ হবে না। কিন্তু ভাগফল যেটা, ভাগফলটা একটু চেঞ্জ হয়ে যাবে, যে এইটা দিয়ে ভাগ করলে যেই ভাগফল আসে এই ax মাইনাস বি দিয়ে, আর এইটা দিয়ে ভাগ করলে সেই ভাগশেষটা সেই ভাগফলটা আসবে না, ভাগফলটার চেয়ে এ গুণ আসবে, মানে এ গুণ আকারে থাকবে। এটা দিয়ে ভাগ করলে যে ভাগফলটা আসবে সেটাকে আমি যদি এ দিয়ে আবার ভাগ করি, তখন আমি এইটা দিয়ে ভাগ করলে যে ভাগফল পাওয়ার কথা সেটা পাবো। এই জিনিসটাকে সিম্বলাইজ করলে বুঝতে আরো সুবিধা হবে। দেখো আমরা ধরে নিলাম যে p of x কে যদি হচ্ছে ax মাইনাস b দিয়ে ভাগ করো, আমরা যেহেতু জেনারেলাইজড ভাবে দেখাচ্ছি, সো এখানে তো আর আমরা এক পার্টিকুলার পলিনোমিয়াল নিয়ে দেখাতে পারবো না, ঠিক আছে? ইন জেনারেলি দেখাইতে হবে। তো p of x পলিনোমিয়ালটাকে ax মাইনাস b ভাজকটা দিয়ে ভাগ করার ফলে ধরো যে আমাদের ভাগফল হইলো q of x আর ভাগশেষ হইলো r, ঠিক আছে? q of x আর r, আর p of x কেই এবার আমরা x মাইনাস বি বাই এ এটা দিয়ে ভাগ করলাম, x মাইনাস বি বাই এ
এই যে a কমন নিয়ে তারপরে এটাকে বাদ দিয়ে x মাইনাস b বাই a দিয়ে ভাগ করে আমরা অলরেডি দেখছি যেহেতু ভাজকটা আমরা চেঞ্জ করে ফেলছি, তাহলে অবশ্যই আমাদের ভাগফলও চেঞ্জ হয়ে যাবে, ভাগশেষও চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, চেঞ্জ হয়ে যাইতে পারে, উই আর নট শিওর। ঠিক আছে, আমরা দেখাবো যে আমরা এইটা দিয়ে ধরে নিলাম যে পি অফ এক্স কে এক্স মাইনাস বি বাই এ দিয়ে ভাগ করলে ভাগফল আসে কিউ ওয়ান এক্স আর আর ওয়ান। দেখো নাম চেঞ্জ করে দিছি আমি, এখানে কিউ এক্স ধরছি, আর ধরছি, আর এখানে কিউ ওয়ান এক্স আর ওয়ান ধরছি। এখন আমরা প্রমাণ করতে চাচ্ছি যে এই আর ওয়ান আর আর ভাগশেষ দুইটা আসলে সেম, অর্থাৎ আর ওয়ান আর আর এ কোনো চেঞ্জ নাই। ঠিক আছে, এই দুইটা আসলে একই আসবে। আর এই যে কিউ অফ এক্স আর কিউ ওয়ান এক্স, এই দুই ক্ষেত্রে যে দুইটা ভাগফল, এই দুইটার মধ্যে সম্পর্ক হচ্ছে যে আমাদের এই কিউ ওয়ান এক্সটাকে, কিউ ওয়ান এক্স যেটা, সেটাকে আমরা যদি এ দিয়ে ভাগ করি তাহলে আমরা কিউ অফ এক্সটা পাবো। এই যে একটু আগে আমরা যেমন দেখলাম যে 2 দিয়ে ভাগ করে দিছিলাম, অর্থাৎ এই যে পরের বার সেকেন্ড কেসে যেহেতু ওই যে এটাকে বাদ দিয়ে দিছিলাম, এটা কমন নিয়ে সেটাকে বাদ দিয়ে দিছিলাম, সেই এ দিয়ে আবার এই ভাগফলটাকে ভাগ করলেই আমরা আগের ভাগফলটা পাবো। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। এইটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলেই ইন জেনারেল সবার জন্য এই কথা সত্য প্রমাণিত হলো। ঠিক আছে, দেখি তাহলে এটা কিভাবে করা যায়। আচ্ছা দেখো, আমরা যেহেতু ধরে নিছি পি অফ এক্স কে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে, পি অফ এক্স কে এক্স মাইনাস বি দিয়ে ভাগ করলে ভাগফল হবে কিউ অফ এক্স আর ভাগশেষ হবে আর, তাহলে কি এইভাবে লেখা যায় যে পি অফ এক্স ইকুয়ালস টু এক্স মাইনাস বি ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। এই যে আমাদের সেই বিখ্যাত সূত্র যে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। সো এটা তো আশা করি এতে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এটা তো লেখা যাবেই। তারপরে একইভাবে আমরা যেহেতু ধরে নিছি পি অফ এক্স কে এক্স মাইনাস বি বাই এ দিয়ে ভাগ করলে ভাগফল হচ্ছে কিউ ওয়ান এক্স আর ভাগশেষ হচ্ছে আর ওয়ান। সো এটাকেও এভাবে লেখা যাবে পি অফ এক্স সমান সমান এক্স মাইনাস বি বাই এ ইন্টু কিউ ওয়ান এক্স প্লাস আর ওয়ান। ঠিক আছে, সো এভাবে তো লেখা যাবেই। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো নাকি কেউ কোনো রেসপন্স করতেছো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন এই লাইন থেকে দেখো, এই যে প্রথম লাইন থেকে আমরা কিভাবে লিখতে পারি যে পি অফ এক্স সমান সমান, প্রথম লাইন থেকে এটাকে কমন নিলাম, এ এক্স মাইনাস বি বাই এ ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। এই লাইন থেকে লিখছি, প্রথম লাইনটা থেকে জাস্ট এটা কমন নিছি, এটা কমন নিলে এক্স মাইনাস বি বাই এ ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। ঠিক আছে, আচ্ছা দেন আচ্ছা এখন দেখো, তাহলে এটাকে আরেকটু ঘুরায় লিখি, এক্স মাইনাস বি বাই এ ইন্টু কিউ অফ এক্স, এ আর কিউ অফ এক্সটাকে একত্রে লিখলাম, এত কোনো সমস্যা নাই। এক্স মাইনাস বি বাই এ যেহেতু গুণ তো কমিউটেটিভ, তাই না, আগে পরে করলেও কোনো অসুবিধা নাই, প্লাস কমিউটেটিভ এবং অ্যাসোসিয়েটিভ দুটাই। আচ্ছা এখন তাহলে এই যে এভাবে লেখার পরে এখন তোমরা এটাও পি অফ এক্স এর সমান, তাহলে এই সেকেন্ড লাইন আর এই লাইনের দিকে একটু তাকাও, সেকেন্ড লাইন আর ফোর্থ লাইন, এই দুটা থেকে আসলে কি দেখা যাচ্ছে দেখো তো, যে পি অফ এক্স দুটার ক্ষেত্রেই বাম পাশে আমাদের সেম পলিনোমিয়াল, সেই একই পলিনোমিয়ালকে আমরা হচ্ছে একই ভাজক দিয়ে ভাগ করছি। এখানেও দেখো এক্স মাইনাস বি বাই এ, এখানেও আমাদের
x মাইনাস বি বাই এ। তাহলে একটা সেম পলিনোমিয়ালকে যদি একটা সেম ভাজক দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগফল আর ভাগশেষ তো একই পাবা, তাই না? এটা তো অসম্ভব যে তুমি একই পলিনোমিয়ালকে একই ভাজক দিয়ে ভাগ করে দুই ধরনের ভাগফল আর ভাগশেষ পাবা, এটা তো সম্ভব না। ঠিক আছে, একটা একই সংখ্যাকে একই আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করলে সেম ভাগফল এবং সেম ভাগশেষই পাওয়া যাবে। তো এখানেও ব্যাপারটা তাই, আমাদের এই বাম পাশে পি অফ এক্স, এখানেও পি অফ এক্স, এখানেও আমাদের ভাজক হচ্ছে এক্স মাইনাস বি বাই এ, এখানেও ভাজক হচ্ছে এক্স মাইনাস বি বাই এ। তাহলে আমাদের এই যে এখানে যেটা ভাগফল আর এখানে যেটা ভাগফল এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এই দুইটা তাহলে অবশ্যই সেম হইতে হবে। ঠিক আছে, সেম হওয়া ছাড়া কোনো ওয়ে নাই। এবং একইভাবে এই যে রিমাইন্ডার, এখানের রিমাইন্ডার আর এখানকার রিমাইন্ডার, এই দুই রিমাইন্ডারও অবশ্যই সেম হবে। তার মানে আমরা অলরেডি প্রমাণ করে ফেলছি যে R1 সমান R, এটা তাহলে প্রমাণ হয়ে গেল, যেহেতু এই দুই রিমাইন্ডার আমাদের সেম হইতে হবে। আর এই দুইটা থেকে আমরা লিখতে পারবো যে Q1x সমান আমাদের এই দুই ভাগফলও যেহেতু সেম হইতে হবে, Q1x সমান A ইন্টু Q অফ x। তাহলে সেখান থেকে কি চলে আসে, Q1x সমান যদি A ইন্টু Q অফ x হয়, তাহলে Q অফ x সমান কি, জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসলেই হয়, Q1x ডিভাইডেড বাই A। দেখো তো এইটাই তো আমাদের টার্গেট ছিল প্রমাণ করা, তাই না? আমাদের টার্গেট এই দুটা প্রমাণ করাই ছিল না? কথা বলে না কেন কেউ? স্যার জি। এই যে এইটা আর এটা, তাহলে আমরা দেখলাম যে ইন জেনারেল যে কোনো ভাজক এবং যে কোনো ভাজ্যর জন্য আমরা এই কথা সত্য। ঠিক আছে, সো তাহলে আমাদের এই যে ax মাইনাস বি, এই ধরনের যে কোনো ভাজকের জন্যই আমরা এই মেথড অ্যাপ্লাই করতে পারবো, যে এটাকে কমন নিয়ে তারপরে বাদ দিয়ে x মাইনাস বি বাই এ যেটা থাকে সেটা দিয়ে সিনথেটিক ডিভিশন করে রিমাইন্ডার সেম থাকবে, আর ভাগফল যেটা আসবে সেটাকে আবার এ দিয়ে ভাগ করলেই আমাদের অরিজিনাল ভাগফল আমরা পেয়ে যাব। ঠিক আছে, ওকে। এখন আসি যে এটা এতক্ষণ আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে ভাজকের ডিগ্রি যদি 1 হয়, ভাজক লিনিয়ার পলিনোমিয়াল যদি হয়, অর্থাৎ x এর সেটা ডিগ্রি 1 হবে, সেটার x এর কোএফিসিয়েন্ট 1 ও হতে পারে, x এর কোএফিসিয়েন্ট a ও হতে পারে, 1 না হলেও অসুবিধা নাই। এখন তাহলে সবসময় যে লিনিয়ার ভাজক দিয়ে বা লিনিয়ার পলিনোমিয়াল দিয়ে ভাগ করব তা তো না, সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়েও আমরা ভাগ করতে চাইতে পারি। ঠিক আছে, ভাজকটাই আমার এখানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, সেই ক্ষেত্রে তখন আমাদের কিভাবে কাজ করতে হবে? ঠিক আছে, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। এতক্ষণ যা পড়ছি সিনথেটিক ডিভিশন বা হচ্ছে যা পড়লাম এক্স মাইনাস বি ফর্ম, কারো যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু না বুঝে থাকো বলতে পারো। আব্দুল হালিম, তোমার মাইক্রোফোনটা অন করা, তুমি কিছু বলতে যাচ্ছ? স্যার, হ্যাঁ, সিনথেটিক ডিভিশনের ডেফিনেশন যদি দিতে বলে, যে কোশ্চেন থাকে পরীক্ষায়, ডেফিনেশনটা কিভাবে দিব? যে লাইক এটা হচ্ছে একটা ইজিয়েস্ট ওয়ে টু ডিভাইড আ পলিনোমিয়াল বাই অ্যানাদার পলিনোমিয়াল, হ্যাঁ, এটা তো আর where কিছুই we না, only use সিনথেটিক the ডিভিশন জাস্ট এ coefficients. ফাস্টার প্রসেস, মানে এটা জাস্ট একটা তোমার লং ডিভিশনটাকেই একটা জাস্ট টেকনিক্যালি এমন ভাবে তুমি হ্যাঁ কোএফিশিয়েন্ট গুলো লিখতেছো যাতে হচ্ছে তুমি কাজটা ফাস্টার করতে পারো, আর কিছু না। হ্যাঁ, ওই স্যার, যে ডিভিশনটা ইউজ করতেছি জাস্ট অনলি ইউজিং দ্য কোফিশিয়েন্টস, তাই না? হ্যাঁ, মানে আমরা ওই ভ্যারিয়েবল এক্স টাকে বারবার লিখতেছি না। ঠিক আছে, জি ভ্যারিয়েবল এক্স স্যার। টাকে লিখতেছি না, বাট এটা জাস্ট একটা ডিভিশন প্রসেসই, আর কিছুই না। আচ্ছা, ওকে, তাহলে এখন আমরা যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে যদি ভাগ করতে চাই তখন তাহলে সিনথেটিক ডিভিশনটা কিভাবে করব? ঠিক আছে, তাহলে আমাদের এই ক্ষেত্রে আবার পি অফ এক্স হচ্ছে একটা পলিনোমিয়াল, আর আমাদের ভাজক যেটা সেটা এতদিন কি কি ফর্মে ছিল, এতদিন পর্যন্ত আমরা দুইটা ফর্ম পড়ছি, যে এক্স মাইনাস সি অথবা এ এক্স মাইনাস বি, এই দুই ফর্ম আমরা শিখে আসছি।
দুইটাই ছিল আমাদের লিনিয়ার পলিনোমিয়াল, বাট এখন আমাদের আসছে এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস সি, ঠিক আছে, একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবং খেয়াল করো এখানেও আমরা শুরু করছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিন্তু এখানে 1, ঠিক আছে, কারণ 1 দিয়ে করাটা ইজিয়ার। দেন আমরা হচ্ছে ওই যে এ এক্স স্কোয়ার থাকলে কি করব সেটা পরের ব্যাপার, ঠিক আছে। আগে হচ্ছে এইটা ডেভেলপ করি। তো যেহেতু আমাদের পলিনোমিয়ালটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে আমাদের এই যে কোশেন্ট কিউ অফ এক্স বা ভাগফল, সেটা অবশ্যই কি হবে, ডিগ্রি অফ পি অফ এক্স মাইনাস 2। এটা বুঝতে পারতেছো তো, যে এই যে দেখো ভাগফলের যে পাওয়ার বা ডিগ্রি, সেটা অবশ্যই আমাদের অরিজিনাল পলিনোমিয়ালের চেয়ে 2 কম হবে। এটা বোঝা যায় তো? জি জি বোঝা স্যার। যাচ্ছে কেন 2 কম হবে? জি স্যার। আচ্ছা, ওকে। যেহেতু আমাদের ভাজকটা হচ্ছে একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে, এই কারণে ভাগফলটা হবে ওই অরিজিনাল পলিনোমিয়াল হচ্ছে 2 ডিগ্রি কম। আর আমাদের যে ভাগশেষ, দেখো ভাগশেষটাকে এখন আমরা আর এক্স প্লাস এস এই ফর্মে লিখছি। এই পুরোটাই আমার ভাগশেষ। কেন? কারণ আমাদের ভাজকটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল, তাহলে ভাগশেষ যেটা সেটা একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল হতে পারে হাইয়েস্ট, ঠিক আছে, এর বেশি যাবে না, বা কনস্ট্যান্টও আসতে পারে, ডিপেন্ড করবে আমার ভাজকটা কত বা ভাজ্যটা কত, কিন্তু কখনোই ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়ালের চেয়ে বেশি হতে পারবে না, যেহেতু আমাদের ভাজকটা হচ্ছে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল। ভাগশেষের ডিগ্রি তার চেয়ে অবশ্যই কম হতে হবে। তো এই কারণেই আমাদের যেহেতু এই যে এই কথাটাই লেখা আছে, রিমাইন্ডার আর এক্স প্লাস এস ইজ অফ ডিগ্রি লেস অর ইকুয়ালস টু 1, ঠিক আছে। এটা যদি আর যদি না থাকে, আর এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে শুধু এস থাকবে, তখন ডিগ্রি হবে 0, বা আর যদি থাকে তখন আর এক্স প্লাস এস একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল হবে, বাট এটা কখনোই ওই ডিভিজরের ডিগ্রি 2 এর সমান হবে না বা তার চেয়ে বেশি হবে না। আচ্ছা, গেল এই পর্যন্ত, আশা করি বুঝতে পারছো। এখন দেন ফাইনাল যেটা, এখানে দেখো যে আমরা একটা এক্সাম্পল দিয়ে এই জিনিসটা দেখাইছি যে আসলে কিভাবে করতে হবে। এই জিনিসটা দেখলে হয়তো অনেকের ভয় লাগতেছে, এটা অনেক কমপ্লিকেটেড লাগতেছে, জিনিসটা অনেক তীর চিহ্ন যুক্ত আছে, বাট জিনিসটা একবার যদি ভালো করে বুঝতে পারো তাহলে আর কোনো সমস্যা হবে না, ঠিক আছে। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই যে আগেরটাই মনে হয়, হ্যাঁ আগের পলিনোমিয়ালটাই মনে হয়। ভাজক ঠিক আছে, ভাজ্য ঠিক আছে, ভাজকটা চেঞ্জ হয়ে গেছে। ভাজকটা আমরা দিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। এটাকে লং ডিভিশন দিয়ে যদি তোমরা ভাগ করো, লং ডিভিশন দিয়ে ভাগ করলে দেখবা যে এটার এই যে আমাদের অরিজিনাল পলিনোমিয়ালটা যেহেতু আমাদের 3 ডিগ্রি 3, আর ভাজক হচ্ছে ডিগ্রি 2, তাহলে আমাদের ভাগশেষ আসবে, ভাগফল আসবে কত ডিগ্রি? ভাজক হচ্ছে ডিগ্রি 2 আর পলিনোমিয়ালটা হচ্ছে ডিগ্রি 3, তাহলে ভাগফল যেটা সেটা হবে ডিগ্রি 1, ঠিক আছে। তাহলে এই যে এখানে দেখো ভাগফলটা ডিগ্রি 1 আসছে 4x প্লাস 5, আর রিমাইন্ডার যেটা সেটা আসছে 23x প্লাস 22। এটাও একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমরা লং ডিভিশন তোমরা যদি ইউজ করো, তাহলে লং ডিভিশন ইউজ করলে এই জিনিসটা ইজিলি, মানে ইজিলি না, মানে যথেষ্ট বড় হবে অঙ্কটা, কিন্তু আনতে পারবা, ঠিক আছে। এখন আমরা সিনথেটিক ডিভিশন দিয়ে এটা কিভাবে তাড়াতাড়ি আনা যায় সেই জিনিসটাই দেখতে যাচ্ছি। এই জিনিসটা আমি অ্যানিমেশনে দেখাই, তাহলে মানে ওই যে পাওয়ার পয়েন্টে দেখাই, তাহলে তোমাদের জন্য বুঝতে সহজ হবে। এখানে তো আসলে মানে বোঝাটা একটু টাফ। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যালো? জি স্যার। দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ওকে। আচ্ছা, দেখো এখানে এই জিনিসটা আগে দেখো, যে রেড এন্ড ব্লু লাইনস, এই জিনিসটা একটু মাথায় রাখো, ইন্ডিকেট মাল্টিপ্লিকেশন। লাল, সরি, আচ্ছা, লাল দিয়ে লাল এবং নীল, নীল লাইট, নীল, সরি, রেড এবং ব্লু লাইন দিয়ে হচ্ছে আমরা গুণ বুঝাচ্ছি, ঠিক আছে। আর গ্রিন লাইন দিয়ে যোগ বুঝাচ্ছি। এই দুটা মাথায় রাখো।
আরেকটা হচ্ছে এই যে ছোট ছোট যে নাম্বারগুলো দেখা যাচ্ছে এখানে, ছোট ছোট যে নাম্বারগুলো দেখা যাচ্ছে, এই যে 1 2 3 3 4 5 6, এই ছোট ছোট নাম্বারগুলো আসলে অর্ডার অফ অ্যাকশন, অর্থাৎ কোনটার পরে কোনটা করতেছি সেটা ডিনোট করে। তো এটা আমাদের আশা করি এটা মাথায় থাকবে। এখন আমরা দেখি, আমি এটা চালাচ্ছি, দেখো। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3, এটা হচ্ছে আমাদের কি ভাজক, ঠিক আছে? এই যে চলে আসলো স্ক্রিনে। এখন আমরা যেটা করব, প্রথম কাজ হচ্ছে এই -2 এর দেখো মাইনাসটা বাদ দিয়ে 2টাকে লিখলাম, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, ঠিক আছে? দেন হচ্ছে -3 এর ওই যে মাইনাসটা বাদ দিয়ে 3টা লিখলাম। দেখো আগেরটার সাথে আমাদের কম্পেয়ার করো, আমাদের আগে ভাজক কি ছিল, x মাইনাস সি, ঠিক আছে? তখন আমরা x এর সাথে কোএফিসিয়েন্ট 1 ছিল, সেই 1টা তো আর লিখি নাই, জাস্ট আমরা মাইনাস সি, যেটা ওই মাইনাসটা বাদ দিয়ে সি যেটা ছিল সেটা লিখে দিতাম, ঠিক আছে? তো এইখানেও তাই, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট আছে হচ্ছে 1, সেটা আমরা আর লিখতেছি না। এই এক্স এর কোএফিসিয়েন্ট -2, সেটাকে লিখলাম শুধু 2, আর তারপরে আছে -3, সেটাকে লিখলাম 3। ভাজকেরটা সবসময় আমরা সাইনটা চেঞ্জ করে লিখি, ঠিক আছে? আগেও তাই করছি। এরপর হচ্ছে আমাদের ভাজ্য আছে কি 4x³ -3x² + x + 7, এটা স্ট্যান্ডার্ড ফর্মেই আছে। এরপর আমরা আমাদের আগে স্টেপ কি ছিল, যে ভাজকের কোএফিসিয়েন্ট গুলো যা আছে যেভাবে আছে সেভাবেই জাস্ট বসাইতে হবে। তো সেই কাজগুলোই এখন করতেছি। যে দেখো 4 বসালাম, তারপরে -3 বসালাম, তারপরে 1 বসালাম, তারপর 7 বসালাম, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আমাদের ওকে। নেক্সট আসো, এই যে দেখো 4 যেটা আছে, প্রথম যে কোএফিসিয়েন্টটা 4, সেটাকে অ্যাজ ইট ইজ 4 নামাইলাম, ঠিক আছে? 7 নাম্বার স্টেপ, এই যে গ্রিন লাইন যেটা। এরপর একটা নাম্বার নিচে নামানোর পরেই আমাদের কাজ কি, যে সেই নাম্বারটা দিয়ে এই যে বাম পাশে যে আমরা এই যে দাগের বাম পাশে যে দুইটা লিখছি 2 আর 3, এই দুইটাকে গুণ করতে হবে। আগে আমাদের দাগের বাম পাশে একটা নাম্বার থাকতো, ঠিক আছে? ওই একটা দিয়ে গুণ করতাম। আর এখন আমাদের দুইটা নাম্বার আছে, 2 আর 3, দুইজন আছে। এবং এই দুইজনকে দেখো, আরেকটা জিনিস খেয়াল করো, যে আগে আমরা ওই ভাজ্য যেটা আছে, ভাজ্যর কোএফিসিয়েন্ট গুলো কিন্তু হরাইজন্টালি লিখছি এক লাইনে, 4 -3 1 7, ঠিক আছে? আর ভাজকের যে কোএফিসিয়েন্ট গুলো, এই যে 2 আর 3, সেগুলোকে কিন্তু আমরা ভার্টিক্যালি লিখছি, খাড়াখাড়ি লম্বালম্বি ভাবে, ঠিক আছে? খারাপ ভাবে লিখছি। তো এটার কারণ আছে। তো এখন এরপর আমরা 4 নামালাম, তারপরে দেখো কি হয় ঘটনাটা। 4 নামানোর পর এরপর এই 4 দিয়ে প্রথমে হচ্ছে উপরের যেই সংখ্যাটা আছে 2, সেটাকে মাল্টিপ্লাই করব। এটা হচ্ছে 8 নাম্বার স্টেপ। 4 × 2, আমরা বলে দিছিলাম যে রেড আর ব্লু, রেড লাইন মানে হচ্ছে গুণ নির্দেশ করে। তাহলে এটা একটা রেড লাইন, দেখো 4 থেকে 2 এর দিকে একটা রেড লাইন গেছে, তার মানে এখানে গুণ হবে। তাহলে গুণ করলে কত আসতেছে, 4 × 2 = 8 আসলো। সেই 8টাকে আমরা ওই যে এক ঘর ডান দিকে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ -3 এর নিচে লিখলাম এক ঘর ডান দিকে। এরপর আমরা আগে কি করছিলাম, আগে তো আমাদের একটা নাম্বার ছিল, একবার গুণ করেই তারপরে যোগ করে ফেলতাম, তাই না? এখানে যেহেতু আমাদের দুইটা নাম্বার আছে, 2 আর 3, সো আরেকবার গুণ করতে হবে। আবার ওই 4 দিয়ে এবার 3 এর সাথে গুণ, এই যে 10 নাম্বার স্টেপ। 4 দিয়ে 3 এর সাথে গুণ করলে কত হয়, 3 × 12। আচ্ছা, এখন এই 12টা লিখবো হচ্ছে ওই 8-এরও ডান দিকে, ঠিক আছে? একটু আগে 8 যেখানে লিখছি সেটারও ডান পাশে লিখতে হবে। অর্থাৎ এই দাগের ডান দিকে যখন আমরা লিখবো, তখন সবসময় হরাইজন্টালি লিখবো, ভার্টিক্যালি না, ঠিক আছে? এই একই স্টেপে সবসময় হরাইজন্টালি লিখবো। তাহলে 3 × 4 গুণ করে 12 লিখলাম 8-এরও ডান পাশে। তাহলে 4 আমার নিচে যে নাম্বারটা পাইছিলাম সেটা দিয়ে 2 কেও গুণ করা হয়ে গেছে, 3 কেও গুণ করা হয়ে গেছে। দুইটাকেই যখন গুণ করা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমরা যোগের দিকে যাব, ঠিক আছে? এই 4 যে কলামে ছিল
সেই কলামের এবার ডান পাশে আসো, ডান পাশে কোন দুইটা নাম্বার আছে, -3 আর হচ্ছে 8, ঠিক আছে? তাহলে এই -3 আর 8 এই দুটাকে তাহলে আমরা এখন গুণ করি, সরি গুণ করি না, যোগ করব। -3 আর 8 এই দুটাকে যোগ করব। যোগ করার জন্য আমাদের ইয়াটা কি, যে গ্রিন লাইন, ঠিক আছে? ইন্ডিকেটরটা হচ্ছে গ্রিন লাইন যোগ করার জন্য। এই যে দেখো -3 আর 8 এই দুটা যোগ করে কত আসলো, 5 আসলো। এই সেটা হচ্ছে 12 নাম্বার স্টেপ। এখন নিচে একটা নাম্বার যখনই পেয়ে গেছি তখনই আবার কি কাজ শুরু করতে হবে, গুণের কাজ শুরু করতে হবে। এখানে খেয়াল রাখো যে তুমি যখন আগের বার 4 দিয়ে গুণ করছো, 4 দিয়ে কিন্তু দুইবার গুণ করছো, একবার 2 কে গুণ করে 8 লিখছো, আবার 3 কে গুণ করে 8 এর ডান দিকে তেছাড়া 12 লিখছো। এখন তারপরে আমরা কিন্তু যোগ করলাম শুধু এই যে 3 আর 8, এই যে গ্রিন কালার বক্স যেটা, সেই বক্সের মধ্যে সেকেন্ড কলাম যেটা, সেটাকে যোগ করে 5 লিখে এখন আবার 5 দিয়ে গুণ করা শুরু করে দিব। এই 12 কিন্তু আমার এই ডান পাশে রয়ে গেছে, ওই 12 নিয়ে আমার এখন কোনো মাথা ব্যথা নাই, জাস্ট 12টা আমি 8 এর ডান দিকে লিখে রেখে দিছি, ঠিক আছে? এখন যেহেতু আমি নিচে এই যে দাগের নিচে একটা নাম্বার পেয়ে গেছি 5, এখন এই 5 দিয়ে আগে আবার এই 2 আর 3 কে আবার গুণ করতে হবে, ঠিক আছে? তাহলে 5 দিয়ে এই যে আবার গুণ করলাম, 5 দিয়ে 2 কে গুণ, এটা ব্লু লাইন দিয়েও আমরা মাল্টিপ্লিকেশন বুঝাইছি, ঠিক আছে? তাহলে 5 দিয়ে 2 কে গুণ করলে কত হয়, 10। সেই 10 কে আবার কি করতে হবে, কোথায় লিখতে হবে, লিখতে হবে হচ্ছে এখন যে কলামে আছি 5 আছে, এখন 2 নাম্বার কলামে, সেই 2 নাম্বার কলামেরও ডান দিকে, এক ঘর ডান দিকে, অর্থাৎ আগের যে 12 লিখছিলাম সেই 12 নিচে 10 লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, ওকে ফাইন। এরপর 5 দিয়ে 2 কে গুণ করলাম, 5 দিয়ে এখনো 3 কে গুণ করা বাকি, তাহলে গুণ করে ফেলো। 5 দিয়ে এখন আবার 3 কে গুণ করব, 3 কে গুণ করলে হয় 5 15, সেটা কোথায় লিখবো, সেটা লিখবো এই যে একটু আগে যে 10 লিখে আসছি সেই 10 এর ঠিক ডান দিকে, ঠিক আছে? তাহলে একটু আগে 10 যেখানে লিখছি তার ডান দিকে এই যে দেখো, এই যে উপরের যে 7 সেইটার নিচ বরাবর 15 লিখলাম, ঠিক আছে? এখন 5 দিয়ে আমার দুইটাকেই গুণ করা যেহেতু শেষ, এখন আবার আমি যোগের কাজে যাব। এখন আগের বার আমি সেকেন্ড কলাম গুলো যোগ করছিলাম, তাহলে এবার যোগ করব কোনটা, এই 5 এর ডান দিকে, অর্থাৎ থার্ড কলাম যে নাম্বার গুলো আছে, এই যে 1 12 10, এই তিনটাকে এখন যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে 1 12 10 এই তিনটাকে যোগ করলে কত আসে, 23 আসে। ওকে ফাইন। যেহেতু 23 পেয়ে গেছি, এখন কি 23 দিয়ে আবার 2 আর 3 গুণ করব নাকি? 23 দিয়ে 2 আর 3 গুণ করলে সেই নাম্বারগুলো তোমার লিখতে হবে কোথায়, চিন্তা করো তো। সেই নাম্বারগুলো তো এই 15রও এই বাম পাশে চলে যাবে, তাই না? তো 15-র বাম পাশে চলে গেলে তোমার তো 7-এর পরে আর কিছু নাই, ঠিক আছে? 7-এর পরে যে উপরের লাইনে 7 পর্যন্ত, একবারে ফার্স্ট লাইনে 7-এর পরে তো আর কিছু নাই। সো এই কারণে এরপরে তো আর আমাদের পাবো না। আর অলরেডি দেখো আমরা এখানে এই যে 23 দিয়ে এখন গুণ করব না, কারণ অলরেডি এখন আমরা এখানে 23 পাইছি, আর এই যে 7 আর 15 যোগ করলে কত আসে, 22 পাইছি, ঠিক আছে? অলরেডি আমাদের 4টা কোএফিসিয়েন্ট পাওয়ার কথা, 4টা চলে আসছে, কারণ আমাদের এই যে দেখো ভাগফল কত ছিল, ভাগফল ছিল হচ্ছে একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, এই যে এখানে কিউ অফ এক্স, এটা 4x + 5, এখানে দুইটা কোএফিসিয়েন্ট, আর আমাদের ভাগশেষ যেটা সেটাও একটা ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল, সেখানে ছিল 23x + 22, সেখানেও দুইটা নাম্বার। তো অলরেডি আমাদের 4টা নাম্বার কিন্তু জেনারেট হয়ে গেছে। এই যে এখানে 1 12 আর 10 যোগ করলে হচ্ছে 23, আর এরপরে পরের কলাম 7 আর 15 যোগ করলে 22, ঠিক আছে? তাহলে আমাদের এই সিনথেটিক ডিভিশন দিয়ে আমরা এই দেখো ওই সেম রেজাল্টই পাইলাম, ঠিক আছে? 4x + 5, আর এই যে এই দুটা থেকে 23x + 22। এখানে দেখো আমরা এই যে দাগটা, এই নিচের যে ব্ল্যাক লাইনটা ভার্টিক্যাল, সেটা কিন্তু এই যে দুইটা নাম্বারের আগে দিছি, কারণ এই ক্ষেত্রে আমাদের ভাজক যেহেতু সেকেন্ড ডিগ্রি, তাহলে আমাদের লাস্টের দুইটা নাম্বার নিয়েই হচ্ছে আমাদের ভাগশেষ হবে, ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল যেহেতু। এই কথাটা যেন মাথায় থাকে। আমরা যখন একটা মানে ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করতেছিলাম, লিনিয়ার পলিনোমিয়াল x - c দিয়ে, তখন আমাদের শুধু লাস্ট নাম্বার যেটা সেটা হয়তো ভাগশেষ, আগের গুলো হয়তো ভাগফল। আর এখানে আমাদের লাস্ট দুইটা নাম্বার থাকবে ভাগশেষের জন্য, আর আগের গুলো থাকবে, তার বাম দিকের গুলো থাকবে হচ্ছে ভাগফলের জন্য, ঠিক আছে? তো
তো এই জিনিসটা তাহলে আরেকবার আমি একটু দেখাই শুরু থেকে, আবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যে আসলে কিভাবে হলো। এবার আমি কিছু এক্সপ্লেইন করতেছি না, জাস্ট তোমরা অ্যানিমেশনটা দেখো। ওকে, কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ বলো। কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা ঠিক আছে। So, আশা করি বোঝা গেছে। এই জিনিসটাই এইখানে দেওয়া আছে, মানে পিডিএফ ফাইলে ওই যে আমি ছোট ছোট নাম্বার দিয়ে অর্ডার গুলো লিখে দিছি যে কোনটার পরে কোনটা কোন অর্ডারে কাজ করতে হবে, ঠিক আছে। আর ওই যে রেড আর ব্লু লাইন গুলো হচ্ছে গুণফল, সেটা মনে রাখো। আর যেগুলো হচ্ছে গ্রিন লাইন সেগুলো হচ্ছে যোগফল, ঠিক আছে। জি স্যার, খুবই সহজ এবং বোধগম্য একটি প্রসেস। এটা কি তুমি মানে রসিকতা করে বললা নাকি সিরিয়াসলি বললা, কোনটা? জি স্যার, এখনই তো ভুলা গেছি স্যার অর্ধেক স্যার। এই জন্যই তো আমি অ্যানিমেশন দিয়ে দেখালাম এটা। আবারও খেয়াল রাখো যে হচ্ছে লাস্ট দুইটা নাম্বার যখন তোমাদের চলে আসবে তখন আর মানে করার দরকার নাই, অর্থাৎ সোজা কথায় লাস্ট কলামের আগের কলামটা দিয়ে আর গুণ করার দরকার নাই, ঠিক আছে। এই এই যে এখানে 5 পর্যন্ত, এই যে 4 5 এই দুইটা, এখানে যেমন 4টা কোএফিসিয়েন্ট আছে, যদি আমার 5টা কোএফিসিয়েন্ট থাকতো তাহলে আমি 3 নাম্বার কোএফিসিয়েন্ট পর্যন্ত হচ্ছে গুণগুলো করতাম, লাস্ট দুইটা কলামের জন্য আর করতাম না, ঠিক আছে। জিনিসগুলো রিপিট স্যার আপনি যে স্যার লাস্টে স্যার ভার্টিক্যাল লাইনটা দিলেন স্যার, ওখানে যদি ডিগ্রি 3 থাকতো তাহলে কি আমরা লাস্ট থেকে 3টা সংখ্যা আগে স্যার ভার্টিক্যাল লাইনটা দিতাম স্যার? কোনটা? এই যে এইটা? জি স্যার, জি স্যার। এটা এখন যদি তুমি থার্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করো তখন জি তোমার স্যার। ভাগশেষ তো সেকেন্ড ডিগ্রি পর্যন্ত হতে পারে, ঠিক আছে। জি স্যার। ভাগশেষ তখন সেকেন্ড ডিগ্রি পর্যন্ত হতে পারে, তখন আমরা এই 3টা নাম্বার লাস্টের 3টা আমাদের ভাগশেষের জন্য বরাদ্দ থাকতো, জি স্যার, ঠিক এটাই আছে। বলুন। জি স্যার। সো সবকিছু কিন্তু আসলে রিলেটেড। এই যে আমাদের যে কনসেপ্ট গুলো আছে যে ভাজকের ডিগ্রি কত, ভাগফলের ডিগ্রি কত, ভাগশেষের ডিগ্রি কত হবে, এই জিনিসগুলোর উপরে ডিপেন্ড করেই কিন্তু এই লাইনগুলো আমরা টানতেছি, ঠিক আছে। সো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে এবং এই কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখতে হবে। যেহেতু এখানে আমাদের সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে ভাগ করতেছি, সো ভাগশেষ হতে পারে ফার্স্ট ডিগ্রি পলিনোমিয়াল পর্যন্ত, এই কারণেই লাস্টের দুইটা নাম্বার আমার ভাগশেষের জন্য বরাদ্দ, আর তার বাম দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে ভাগফলের জন্য। আর এই কারণেই তুমি যখনই এই যে লাস্ট থার্ড কলামটা যোগ করে ফেলবা, এই যে এই কলামটা, তো এই দুইটা নাম্বার তো আমার ভাগশেষের জন্য বরাদ্দ, এই কলামটা যোগফল করে এই 23 দিয়ে আবার গুণ করার কোনো দরকার নাই, ঠিক আছে। জাস্ট সিম্পলি এই দুইটা যোগ করে ফেললেই কাজ শেষ। এই দাগের আগ পর্যন্ত হচ্ছে আমরা এই 4 যখন পাইছি 4 দিয়ে দুইটা গুণ করছি, 5 যখন পাইছি 5 দিয়ে দুইটা গুণ করছি, এবং সিস্টেমটা একই। যখনই তুমি নিচে একটা নাম্বার পাবা এই দাগের বাম দিকে, তখনই সেই নাম্বারটা দিয়ে আগে এই দুইজনকে গুণ করে আসবা, এবং গুণ করে গুণফলগুলো কোথায় লিখতে হবে? জাস্ট ইমিডিয়েট আগেরটার ডান দিকে, ঠিক আছে। এই 4 ছিল ফার্স্ট কলামে, তাই 4 দিয়ে 2 কে গুণ করে এই সেকেন্ড কলামে লিখছি 8। তারপরে 4 দিয়ে 3 কে গুণ করে আগে যেহেতু 8 সেকেন্ড কলামে লিখছি, এখন 12 এছাড়া 12 হবে থার্ড কলামে 8 বরাবর, ঠিক আছে, একই লাইন। সো এই সিস্টেমটাই বারবার চালাতে হবে যতক্ষণ পর্যন্ত আমার সবগুলো কোএফিসিয়েন্ট জেনারেট না হয়, ঠিক আছে। তো নিজেরা আরো কয়েকটা মানে সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল দিয়ে আরো কয়েকটা ভাগ করো, নিজেরা ট্রাই করো, তাহলেই দেখবা যে কয়েকবার প্র্যাকটিস করলেই এই কনফিউশনটা চলে যাবে। এটা আমি জানি যে এটা অনেক কমপ্লিকেটেড লাগার কথা,
ঠিক আছে? সো দুই তিনটা অঙ্ক প্র্যাকটিস করলে তারপরে আশা করি আর কনফিউশন থাকবে না। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাসে বাকি যেটুকু আছে সেটুকু আমরা দেখব। আর কারো যদি এটা এখনো বুঝতে সমস্যা হয় তাহলে নিজে একটু ট্রাই করে তারপর যদি বুঝতে না পারো তাহলে গুগল ক্লাসরুমে পোস্ট করো, ওখানে আমি হয়তো বা সময় পেলে এক্সপ্লেন করার ট্রাই করবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, আর কারো কোনো কোশ্চেন নাই মনে হচ্ছে? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।